সবে শুরু হয়েছে আজকে লাইভ। অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেক দিন ধরে অনেক কিছু বলেছেন। আমার কি কি সাকসেস আছে সেটা একটু বলে নিই। অপূর্ব চ্যানেল থেকে কোনো গালাগালি শুনতে পাচ্ছেন না, অপূর্ব খিস্তিবার চ্যানেলটাই নেই, সেটার জন্য আমাকে আপনারা কোনোদিন মানে ধন্যবাদ দেননি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, তারা যে সমাজে ভেসে যাচ্ছিল এবং দীর্ঘদিন ধরে যে কন্ট্রোভার্সিটা চলছিল, সেই কন্ট্রোভার্সির একটা এন্ডিং পয়েন্টে আমাকে আসতে হবে। তার জন্য কিছু কাজ এখনো বাকি আছে, কিছুটা কাজ এগিয়েছে। অনেকে আপডেট চাইছিলেন, দিতে পারছিলাম না। গত পরশুদিন আমার একটা ভিডিও আছে, দেখবেন আমি কাটোয়া অ্যাডিশনাল এসপি কাছ থেকে বেরোচ্ছি। এই কাটোয়া অ্যাডিশনাল এসপির যে ভিডিওটা, আমি জাস্ট আপনাদেরকে দেখাই, দেখলেই বুঝতে পারবেন। ওখানে পিছনে লেখা আছে, দেখবেন কাটোয়া অ্যাডিশনাল এসপির কাছ থেকে আমি বেরিয়ে এসেছি পরশুদিন। আমি কারোকে এখন নিতে পারছি না, একটু ওয়েট করে যান আপনারা, ব্যাক স্টেজ পুরো ভর্তি, একটু ওয়েট করে যান। এক সেকেন্ড, এটা থেকে দেখা যাবে। এই যে ভিডিওটি পিছনে দেখুন, আমি কোথা থেকে বেরিয়ে আসছি। আমি গিয়েছিলাম প্রীতমের জন্যই, পরশুদিন গিয়েছিলাম। আমি অনেক কথা আপনাদের জানাইনি, এখনো অনেক কথা জানাতে পারবো না। শুধুমাত্র আজকের লাইভটাতে প্রীতমকে নেওয়া, প্রীতমের কাছ থেকে অনেক স্বীকারোক্তি আমরা নেব, অনেক বাস্তব কথা তুলে ধরবো, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। এবং আমরা আশা করছি পরবর্তী দিনে ইউটিউবে একটা যে গাইডলাইন্স থাকুক আর না থাকুক, প্রত্যেকে আইন মেনেই ভিডিও করবেন এবং প্রত্যেকের মধ্যে একটা করে অ্যাটলিস্ট একটা চেতনা বোধ তৈরি হয়েছে। দেখলাম অনেকে ভিডিও করছেন, খিস্তি কম দিচ্ছেন, ভয় ঢুকেছে মানুষের মধ্যে একটু। তারা যথেষ্ট ভালো ভিডিও করছেন, অনেকের ভয় ধরে গেছে তাহলে তো কন্ট্রোভার্সি জোনটাই হারিয়ে যাবে। এক্স্যাক্টলি, পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি যত কম দেখাবেন, তাহলেই আপনাদের কন্ট্রোভার্সি জোনটা এমনিও হারিয়ে যাবে, অমনিও হারিয়ে যাবে। টানা দীর্ঘদিন তো আর এগুলো চলতে পারে না। ধরুন তার প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছিল রাত্রের বেলায়, যখন তখন লাইভ খুলে বসে পড়ছিল, ক্যামেরা অন করে নিচ্ছিল, যা খুশি তাই বলা যাচ্ছিল ক্যামেরা খুলে। পারিবারিক কেচ্ছা মানে এই আমার বাড়িতে বিপদ হয়ে গেছে, সবাই দেখে যাও দেখে যাও দেখে যাও, এই জিনিসটা। তাছাড়াও যেটা চলছে, যখন তখন দেখতে পাচ্ছেন সিঁদুর মুছে দিচ্ছে, যখন তখন যাকে তাকে গালি দিয়ে দেওয়া যাচ্ছে, মানে যা খুশি তাই দেখানো যায় আর কি। এটা সোশ্যাল মিডিয়া মানে কন্ট্রোভার্সির জন্য যা পারবেন তাই দেখাতে পারবেন, যা খুশি পারবেন। আর কেউ সমাজের সমাজকর্মী বা মানবাধিকার কর্মীরা আঙুল তুললে তারা হয়ে যাবে খারাপ, তারা চেষ্টা করবে না সমাজটা শুধরানোর। হ্যাঁ, আমার একটাই দোষ, আমি প্রীতমকে জেলে দিতে চাইনি, আর চাইও না। সেটা কখনো মানে চাইনি বলেই ছোট্ট শিক্ষা দিতে চেয়েছিলাম। বারবার বলেছিলাম, ওর সাথে আমার ফোনে যা ইন্ডিভিজুয়াল কথা আছে, আমাদের দুজনের মধ্যে অনেক কথা হয়েছে, বহুবার হয়েছে, রিমি থাকাকালীনও হয়েছে, না থাকাকালীনও হয়েছে। কিন্তু প্রীতম কোনোদিনই আমাকে পাত্তা দেয়নি বা আমার কথা শোনার চেষ্টা করেনি বা বুঝতে চেষ্টা করেনি আমি কি বলতে চেয়েছি। কারণ ওর জীবনেও একটা শুধরানোর দরকার আছে। ডেফিনেটলি ছেলেটাকে বাঁচাবো, তার জন্যই আজকের লাইভ। ছেলেটাকে বাঁচাবো শুধু না, সমাজটাকেও বাঁচাবো। এই সমাজে এটাই আমাদের কাজ। আমাদের কাজ নয় মানুষকে বিভ্রান্ত করা, চক্রান্ত করে তাকে শেষ করে দেয়া। আমাদের কাজ মানুষকে ঠিক পথে পরিচালিত করা। আজকে সেই সুযোগটাই প্রীতমকে দিতে চলেছি। আপনারা অনেকে যোগ দিচ্ছেন, আমি এখন নিতে পারছি না, আমি আপনাদের নেব, একটু ওয়েট করে যান। আমি এখন আপনাকে নেব না, আমি প্রীতমের সাথে অনেক আলোচনা করব, তারপর নেব। আমি এখনো পর্যন্ত এটুকু বলতে পারি, ইনভেস্টিগেশন প্রসেসিং মানে এখনো প্রসিডিংস চলছে, এখনো যে শেষ হয়ে গেছে তা নয়। কিন্তু প্রীতমের জীবনটা অনেকটা পরিবর্তন এসেছে। এই দুনিয়াতে ও যেভাবে ঠক্কর খেয়েছে, 3 দিনের 2-3 দিনের শিক্ষা না, টানা 1.5-2 মাসের শিক্ষা। আর এই 1.5-2 মাসে ও বুঝতে শিখেছে কারা আপন কারা পর। আমি চাইবো প্রীতমের মাসিদের সাথেও যে ঝামেলাটা প্রীতমের হয়েছিল, তারাও যেন এই লাইভটা জয়েন করবেন। আমি যখন চাইবো তারাও যেন জয়েন করেন, কারণ পারিবারিক
সমস্যাগুলো যাতে করে কমিয়ে দেওয়া যায় এবং সেগুলো থেকে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে প্রীতমের যে ক্রিয়েটিভিটি আছে, কোয়ালিটি আছে, আশা করছি ভালো কিছু আমরা পরবর্তী দিনে দেখতে পাবো। কারণ যখন তখন ক্যামেরা খুলে নিজেকে প্রমাণ করতে না চাওয়া যে দেখো আমি আমি একদম সুন্দর আছি, সব আমার ভালো আছে, হ্যাঁ, আবার এগুলো যেন দেখতে পাই ওই যখন তখন এই চলে এসো চলে এসো চলে এসো, আমাদের বাড়িতে বিরাট বিপদ ঘটে গেছে, তোমরা চলে এসো, হ্যাঁ, এগুলো আমরা আর দেখতে চাইছি না। তো প্রীতমকে বলবো তুই আগে বল কিছু মানুষের উদ্দেশ্যে, তারপর আমি তোকে একটা একটা করে কথা বলবো। শোনা যাচ্ছে আমার কথা? সবাই শুনতে পাচ্ছে? দিদি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, পাচ্ছি, বল বেটা। প্রথমেই জানাই প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী আমি, প্রত্যেকের কাছে যে এই ভুলটা আমি কাজটা করেছি সেই ভুলের শাস্তি আমি যথেষ্ট পরিমাণে পেয়েছি। অ্যান্ড এটা আমার কাছে একটা শিক্ষা, বিশাল বড় একটা শিক্ষা যেটা দিদির কাছ থেকে পেয়েছি। মানে বুঝতে পারছি না আজকে আমি দিদির একটা কথাতে আমি কতটা খুশি যে দিদি আমায় বলেছে কাজ করতে দেবে। কারণ আজকের মতো পর্যায়ে দাঁড়িয়ে না আমাদের যে কি অবস্থা দাঁড়িয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে যা দাঁড়িয়ে আমার মায়ের কাজ নেই, আমার বাবার কাজ নেই, আমার কাজ নেই, বাবার কাজটাও চলে গেছে। সেখানে দিদি পুরো ভগবানের মতো মাথা আজকে আমার হাত রেখেছে। সেই কারণে প্রথম থ্যাংক ইউ জানাবো দিদির কাছে। আর ক্ষমা তো আমি ভিডিওতে চেয়েছি, আমি লাইভে ওপেন ক্ষমা চাইছি, কান ধরে লাইভে ক্ষমা চাইছি আমি। আমার অনেক ভুল হয়েছে দিদি। দেখ তুমি আমার আমাকে কাছে ছেলের মতো ক্ষমা নয়, সময় দিতাম। দেখ না একটা না কথা না, বলি, আমি চাইবো, তুমি না আমাদের বললেও চাইবো, না বললেও চাইবো। আমি তোকে বলছি কেন ভুল, আমি তোকে বলি। দেখ তোর প্রথম দিনে তোর পাশে আমিই ছিলাম, তোর মনে একদম পড়ছে সেই দিনটা? সবার প্রথম পাশে, দিন আমি যখন ঢাল যখন আমার পাশে কেউ ছিল না পাশে তখন একমাত্র ঢাল সঞ্জিতাই আমার পাশে এসে ছিলাম। দাঁড়িয়েছিল। এবং সেই দিনেই আমি রাত্রেবেলায় তোর কাছ থেকে একটা ফিস নিইনি তোর বাড়িতে, যাতে করে একটা কোনো কোনো মেয়েকে না নিয়ে যাওয়া যেতে পারে, তার জন্য তোর বাড়ির প্রোটেকশনের জন্য 4 জায়গায় মেল করেছিলাম, ঠিক আছে, চিঠি করেছিলাম, একদম একদম petition করেছিলাম। কিন্তু তুই কি করলি, মাঝখান থেকে দুটো মেয়ের সঙ্গে টানা কিপিং টাচে রয়ে গেলি, টানা কন্ট্রোভার্সিটাকে চালিয়ে রাখবি বলে, রোজগার করবি বলে দীর্ঘদিন ধরে দুটো মেয়ের সাথে যে যোগাযোগ তুই রেখেছিস, সেই দীর্ঘ মানে এই 2 বছর, 2 থেকে 2.5 বছর, 2 বছর 8 মাসের মতো ওয়াইটিতে এক টানা এই 3টে পরিবার এমন ভাবে জড়িয়ে গেছিল। আজকে কিন্তু মজুমদার পরিবার পুরো আউট, মজুমদার পরিবার এর মধ্যে নেই, আপনারা নিজেরাও বুঝতে পারছেন, তার মেয়ে বহুদূর চলে গেছে। আজকে একজনের স্বীকারোক্তি আপনারা পেয়েছেন যে তারা ডাইভোর্স দিয়ে দেবে, সেটাও বিশ্বাস করছি না। কিন্তু প্রীতম অ্যাটলিস্ট এটা শিখেছে যে এই কন্ট্রোভার্সি জোনে আমার এই কেচ্ছা বিক্রি করে আমার গ্রোথ হবে না। আমার গ্রোথ হতে গেলে আমি সমাজে আইন যাতে করে না ভাঙি এবং মানুষকে যাতে ভালো কিছু দিতে পারি, কারণ ওর মধ্যে অনেক কোয়ালিটি আছে। আশা করছি পরবর্তী দিনে ও সেই সমস্ত ক্রিয়েটিভিটি দেখাবে এবং ও প্রচুর প্রমোশনের কাজ করে, প্রচুর প্রমোশনের কাজ করে। কিন্তু এখনো পর্যন্ত প্রীতমের সেইভাবে আমরা দেখতেও পাই না কোথাও, কারণ ইউটিউবে একটা বদনামও ছিল, প্রীতম যাকে তাকে স্ট্রাইক দিয়ে দিত, এত অ্যারোগেন্ট ছিল। মানে প্রীতম শেষ কথা ছিল, মানে ইউটিউবে এরকম চিন্তা ভাবনা করতো। এবং দ্বিতীয় ঘটনা ছিল প্রীতমের আরো কয়েকটা ভুল ছিল, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত, মানে সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিলাম মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য, যা খুশি তাই বলা, এবং কোনো রাগ ঢাক ছিল না। ওর অনেক দাদা দিদিরা ওকে উস্কাতো, এটা বলে দে, এটা করে দে। আজকে অন্তত প্রীতম এটুকু বুঝতে পারছে যে আমাদের কারোর কথায় ওকে চলতে হবে না, কোনোদিন ওকে চুপ করিনি বা ওয়াইটিতে সেটা বলতে বলিনি। শুধু এটুকু চেয়েছিলাম যে কোনো কন্ট্রোভার্সি দুনিয়া থেকে তুই সরে যা। তখনও প্রথম দিকে আমি বুদ্ধি দিয়েছিলাম যে আমি যেন তোকে দিশানির সাথে না দেখি কোথাও ভিডিও করতে, বলেছিলাম, মনে পড়ছে প্রীতম? একদম বলেছিলে। আজকে অনেকের ক্লিয়ার হওয়া দরকার, তোকে কি বলেছিলাম, তুই সরে আয়, তুই বলেছিলে। নিজের মতো থাক, ভালো ভালো ভিডিও করবি, কিন্তু তারপরেও তুই আমার কথা শুনিসনি, কারণ আমরা তখন ওয়াচ করছিলাম তোকে, তখন তোকে বলেছিলাম তুই আমাদেরকে পাত্তা দিসনি, আমাকে তো পাত্তা দিসনি, পুলিশ প্রশাসনকেও পাত্তা দিসনি, যারা বারবার তোর ভিডিও নিয়ে ওই কালনা শহরে এত এত কমপ্লেন পেয়েছে, দীর্ঘদিন ধরে পেয়েছে, যারা প্রত্যেকে ওয়েট করেছিল, কিন্তু তুই কারোর কথাই শুনিসনি। আমরা চাই তুই আজকে যে ভেঙে চুরে নিজেকে তৈরি করেছিস, আজকে এটুকু তো বুঝতে পেরেছিস বিপদের দিনে বন্ধু কারা হয়। কারণ আজ অনেকে তোর জন্য গলা ফাটিয়েছে, এটা অস্বীকার করার কথা নয় যে তোকে অনেকে সাপোর্ট করেছে, তো দিদিরা অনেকে তোকে সাপোর্ট করেছে, কিন্তু বিপদের সময় যখন বিপদ আসে, যখন আইন ভাঙিস, তখন আইন সবার ঊর্ধ্বে, সেই আইনটাকে কিন্তু আমাদের মেনে চলতে হয়। যাই দেখিয়েছিস তুই সেগুলো রয়ে গেছিল, তোকে বারবার বলেছিলাম ওগুলো প্রাইভেট কর, সেগুলো কিন্তু আমার আর তোর মধ্যেকার কথা, বাকি কেউ জানতো না। তোকে বলেছিলাম কেস করবো না, কিন্তু তুই ওগুলো প্রাইভেট কর, তুই করিসনি, তখনও তুই শুনিসনি, তুই বলেছিলি যা পারো করে নাও। তোকে কেউ শেখাচ্ছিল
তুই জুতো মারবো বল, সঙ্গীতা দিকে ঝাঁটা মারবো বল, সে জুতো ঝাঁটা মমতা ব্যানার্জিকেও বলে, মোদিকেও বলে, আমাকেও বলেছিস। আমি তাদের মধ্যে পড়ি না, যদিও আমি একটা ন্যূনতম ব্যক্তি, কিন্তু আমাদের কাজ হচ্ছে সমাজে তোদের মতো ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা ভেসে যাচ্ছিস, যারা আজকে চাইল্ড ম্যারেজ দেখাচ্ছিস, যারা আজকে পরকিয়া দেখাচ্ছিস, ওপেন টু অল, সকলকে দেখাচ্ছিস, তা তোরা যে ইনফ্লুয়েন্স করবি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোরা, তা তোরা সমাজকে কি দিবি আমাকে শুধু বল ভাই। তোকে আজকে ভাইয়ের মতো বলছি না, ছেলের মতো বলছি, ছেলের মতো বলছি, বল প্রীতম, তুই সমাজকে কি দিতিস বা কি দিচ্ছিলি? এটা কি তোর আদেও মনে হচ্ছিল যে এই জিনিসগুলো দেখিয়ে বহুদিন আমি চালিয়ে যেতে পারবো? কারণ দুটো মেয়ের ভবিষ্যৎও ডিপেন্ড করছিল, তোর ভবিষ্যৎটাও ডিপেন্ড করছিল। সেই ভবিষ্যতের মধ্যে তুই তো হারিয়ে যাচ্ছিলি। আজকে কিছুটা হলেও তুই বুঝতে পেরেছিস যে আইন তুই ভেঙেছিলি। তাই বললাম, আমাকে বলিস না ক্ষমা চাই, বল আইনের কাছে ক্ষমা চাইছি যে আমি আমি সত্যি প্রতিটা আইন মানুষের ভেঙেছিলাম। কাছে, আইনের কাছে, আমাদের কালনা থানা, এমনকি সমস্ত মানুষের কাছে, বড়বাবুর কাছে, সৌরভ স্যারের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে ভুলটা করেছি, আমি সেটা বুঝতে পেরেছি যে এইগুলো আমার করা উচিত হয়নি। হয়তো হুটোকারিতার সিদ্ধান্ত বা হুট করে রেগে যাওয়ার কারণে আমার এই ভুলগুলো হয়েছে, যেটা আমি অনেকটাই কমিয়ে ফেলেছি। আর যেটা আমার মধ্যে এই রাগটা নেই, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। এইটা অনেক বড় কথা তুই বলেছিস যে তুই আইনের কাছে ক্ষমা চেয়েছিস। এই আইনের কাছে ক্ষমা চাওয়াটাই আমাদের দরকার ছিল, কারণ তুই আইনকে মানতিস না, বুঝতে পারতিস না যে কোনটা আইনি পথ আছে। তোর অ্যাডভোকেটও পর্যন্ত তোকে সঠিক পথে দিশা দেখায়নি। তুই যদি দিশা দেখতিস, তাহলে তোকে এই ঝামেলা থেকে বহু আগে মুক্তি করে দেওয়া যেত। তোর অনেক পয়েন্ট ছিল। যেদিন আমি সীমার চ্যানেলে বসেছিলাম এবং বলেছিলাম পাল পরিবার নিয়ে, তুই সমস্ত পয়েন্ট ধরে এগোতে পারতিস। তুই পারতিস তোর বাচ্চাটার জন্য জাস্টিস চাইতে, তুই পারতিস অনেক কিছু করতে, তুই অনেক কিছু জানতিস যেগুলো তুই নিজে হাতে সাপ্লাই দিতিস এনে একটা মেয়েকে। মানে তুই কোনোদিন ওকে ড্রাগ দিসনি? আমি ডাক চিনি না পর্যন্ত আজ অব্দি। আচ্ছা, যাই হোক, আমি চাই যেভাবেই হোক আজকে তোর এই স্বীকারোক্তিটা আমি নিচ্ছি না, কিন্তু তোর কাছ থেকে আশা করব তুই যে হঠকারী সিদ্ধান্ত নিতিস এবং রাতের বেলায় যে লাইভ গুলো করতিস, সেই সময় তোকে আটকাবার জন্য তোর মা তোকে বারণ করলেও তুই শুনতিস না। তুই প্রচন্ড অ্যারোগেন্ট ছিলি, অ্যাডামেন্ট আছিস, ও এখনো আছিস। তোর কি মনে হয় না তোর নিজের সেই জায়গা থেকে বেরিয়ে আসার এবার দরকার হয়েছে? শান্ত হয়েছিস তো, এই শান্ত যখন হলি, তখন তার মধ্যে থেকে তোর মনে হয় না যে তোর নিজেরও একটু কাউন্সিলিং এর দরকার আছে? তোকে শান্ত হতে হবে এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অবশ্যই দরকার আছে। হুম, তুই আজকে যেটা বলবি পাবলিক তোর কাছ থেকে শুনবে, কারণ তোর জীবন আছে। তুই তুই তোদের কত কি সোশ্যাল মিট হয়, বড় বড় ইউটিউবাররা আসে, তোরা একত্রিত হোস, সেখানে বড় বড় তুই ডাক পাস, বড় বড় তোদের মিট আপ থাকে, সেখানে তুই কোথাও ব্রাত্য হয়ে যাচ্ছিলি, তোর মনে হচ্ছিল না যে আমি কোথাও হারিয়ে যাচ্ছিলাম? আস্তে আস্তে তুই তো হারিয়ে যেতিস, হারিয়ে হুম যেতিস তো, একদিন তো হারিয়ে যেতিস। এখনো তো তোর হুম বয়সটা খুবই কম, 22 বছর বয়স তোর। তুই তো পারবি জীবনে এগিয়ে যেতে। আমরা যদি এই সুযোগটা তোকে সবাই দিচ্ছি, সমাজে সবাই তোর কাছ থেকে এটাই চাইছে, তুই সব মেয়েদের কাছ থেকে সরে গিয়ে নিজের মতো করে জীবনটা গড়তে পারবি। পারবো। প্রত্যেকটা পরিবারকে শান্তি দিতে, ওয়াইটিতে শান্তি দিতে। তোকে নিয়ে আজকে এত এত ইউটিউবারের মধ্যে পর্যন্ত লড়াই লেগে গেছে, কেস কাচারিতে প্রত্যেকে জড়িয়ে গেছে। যদিও আমি সেভাবে কারণ আমি জড়াইনি তোর কেসের ক্ষেত্রে, তোদের কেসের ক্ষেত্রে, কিন্তু তারা যেভাবে রিভেঞ্জ দিতে চেয়েছিল, আজকে সমস্ত জিনিস সামনে এসে গেছে। আজকে দেখ, সেক্সুয়াল সাইটে, পর্নোগ্রাফি সাইটে, মামায়ের নামে পর্নোগ্রাফি সাইটে, সে একটা গেজেটেড অফিসার, একটা পর্নোগ্রাফি সাইটে তার ছবি আপলোড হয়ে গেল। আজকে একজন আইটিতে চাকরি করে বৈশাখী, সেই মেয়েটির ছবি পর্যন্ত আজকে পর্নোগ্রাফি সাইটে আপলোড হয়ে গেল। আমরা জানতাম এগুলো হবে, তোর লড়াইটা লড়তে গেলে তার জন্য একটা এফআইআর হয়েছে। আমি কিচ্ছু জানি না দিদি, বিশ্বাস করে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুমি যে ব্যাপারটা আমরা বললাম তোমার মুখে জানতাম ফার্স্ট শুনলাম। তোকে না ধরলে এগুলো পাওয়া যাবে না, তোকে না ধরলে তোর সাথেই জড়িত আছে তারা, তাদের মধ্যে আমি কিছু জানি লোক না আছে। দিদি, বিশ্বাস করে তোমার মুখে ফার্স্ট টাইম শুনলাম, এবার আমি জানি না পর্যন্ত। আমরা আমাদের প্রথম পিটিশনটা, আমি দেবদাস মজুমদার বলে এক ভদ্রলোক আছেন, হুম তিনি এসিপি বোধহয় না, তার প্রোফাইলে আমি প্রথমেই দিয়ে রেখেছিলাম যে আপনার মিসেস কি করে সাপোর্ট করছে এই ঘটনা। আমরা রাজ্যের ডিজিকে জানিয়ে রেখে এই মামলা করতে চলেছি যে দীর্ঘদিন ধরে মেয়েরা মলেস্ট হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতে যেমন মলেস্টেশন চলছিল ওপেনলি, সাথে সাথে চলছিল সেক্সুয়াল সাইট গুলোতে সেই মেয়েদের ছবি আপলোড করে। আজকে মামাই একটা এগেজেটেড অফিসার, তার সে ডাব্লিউবিসিএস পাস করা অফিসার, তার ছবি নিয়ে, মানে যাকে তাকে সোশ্যাল মিডিয়ায় সেক্সুয়াল সাইটে তার অ্যাকাউন্ট খুলে দিয়ে তাকে মলেস্ট করা, এটা কত বড় অপরাধ। এর আগে হয়েছিল রিম্পা, তার কমপ্লেন আমাদের কাছে আছে।
এই বলছে, এই প্রীতম তুই চোখটা ক্যামেরার দিকে রাখ, নিচের দিকে কি দেখছিস? খালি তোকে ফোনে যারা জ্ঞান দিচ্ছে তাদের কথা শুনছিস? একদম একদম ঠিক বলেছো। আস্তে আস্তে আরো হবে, আরো হবে। প্রীতম আরো হবে। প্রীতমের যারা দাদা দিদি আছে, যারা ওকে ভুল পথে পরিচালিত করেছে, তারা নিজেরা কিছু উদ্দেশ্য সাধন করতো, আর প্রীতম হয়ে গেছিল মুরগি। প্রীতম চাইলে, যেহেতু ও আমার জেলার ছেলে, আমি চাইবো ওর জীবনটা অনেক ভালো হোক, আস্তে আস্তে ও এগিয়ে যাক, ওর সাথে ওয়াইটিটাও শান্ত হবে। তুই কিন্তু জানতিস কি জানতিস না আমরা জানি না, কিন্তু একটা র্যাকেট তোর অন্তরালি খেলে গেল। তো তাদের আইডি প্রোফাইল সমস্ত আমরা দিয়েছি, একটা এফআইআর হয়েছে, সেখানে অনেক লোকজন যুক্ত হয়ে গেছে, তারা দীর্ঘদিন ধরে এটা চালিয়েছিল। ইনভেস্টিগেশনে যদি উঠে আসে, দ্যাটস বেটার, যে তারা জড়ায়নি, পুলিশ ডোমেনে বসিয়েছে, কোথা থেকে কিভাবে আসছে সবই আসবে। সেই মেয়েটি যার তার লাইভে উঠে পড়ছিল, তিনি একটা সেক্স ওয়ার্কার ছিলেন, তাকে দিয়ে প্রমোট করানো হচ্ছিল নানা রকম, মানে গালিগুপ্তা করানোর জন্য, তোর জন্য। তো যেভাবেই হোক না কেন, আজকে এগুলো কোনোটাই প্রীতম ভাইকে শান্তি দেওয়ার জন্যই আজকের এই লাইভ। বল প্রীতম, তোর বক্তব্য কি এর মধ্যে? তোর বক্তব্য কি? তুই কি সত্যি আদৌ আমি কারোর সাথে তুমি যে ব্যাপারটা তুমি যে ব্যাপারটা বললে, এইসবের ব্যাপারে আমি অন গড আমি কিছু জানি না। আমার মিঠাই দিদি বলছে আমি কিচ্ছু জানি না, বা আমি কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট পর্যন্ত রাখি না এখন, কারোর সাথে না। আমি তোমার মুখ থেকে ফার্স্ট টাইম শুনলাম এই ব্যাপারটা। যদি যারা করেছে অবশ্যই তুমি থানায় জানিয়েছো, তাদের আইডি জানিয়েছো, তো সত্যিটা সামনে আসবে যে করেছে। আর যে করেছে ভারী অন্যায় কাজ করেছে, এটা এটা কখনো করা উচিত নয়। আচ্ছা, তার মানে তুই বলছিস তুই কোনোভাবে এর মধ্যে যুক্ত নস? না, কিন্তু তুই এমন একজন ব্যক্তি, লাইভে প্রথম দিনই উঠলি, দ্বিতীয় দিনই উঠলি, সেখান থেকে বসে লাইভে যেটা বলেছিলি, এবং টানা আমরা তোকে বারণ করার পরেও পরবর্তী দিনে তোকে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়েছিল সেই দাদা দিদিরাই, তারা তোকে বাঁচাতে পারলো না কেন রে প্রীতম? তাদের তো বিরাট হিম্মত, তারা তো সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলছিল। তুই তো অনেক দাদা দিদিকে ভরসা বিশ্বাস করতিস। আমি প্রচুর ভুল করেছি দিয়ে আমি তোমাকে আগেও বললাম, ভিডিও বললাম, আমি লাইভও বলছি। আমার ভুলের শেষ নেই, আছে কারোর দোষ না, আমার ভুলের জন্য আমার লাইফের এই অবস্থা। হুটোকারিতার সিদ্ধান্ত, মাথা গরম, তার কারণেই আমার আজকে এই অবস্থা। আমি একটা কথাই বলবো, তুমি আমার মাথায় হাত রাখো, আর আমি যেই ভুলটা করেছি আমার ভুলটা ক্ষমা করে দাও। আমি পরবর্তীকালে কোনো ভুল কাজ করবো না, মাথা আমাকে গরম, বারবার হুটোকারিতা কিছু করবো না। আচ্ছা, আইনের কাছে ক্ষমা, আমার কাছে কিসের ক্ষমা? আইনের কাছেই আমি তো বলছি বলছি, বারবার করে আমি। আইন না মানে আইন তুই অনেক কিছু ভেঙেছিস, যেগুলো তুই জানিস, আমি জানি, আর কেউ জানে না কি কি সেকশনে আর কি কি হয়েছে, সেটা একমাত্র তুই আর আমি ছাড়া। আমি এসে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, বলিও নি যে কি হয়েছে, ঠিক আছে? কারণ সবাই সেই আইনের অপব্যবহার করবে। তোর লয়ার নিজে, একদম। তোর লয়ার তোকে অনেক আগে অনেক কিছু হেল্প করতে পারতো, কিন্তু সেই হেল্পটা তোকে করেনি। তবে আমিও তোকে সেইভাবে চাইও নি যে তোর ক্ষতি হোক, কিন্তু তুই শিক্ষাটা পা, যা হোক পেয়েছিস। আমি চাইবো লাইভে তারাই